এটা প্রায় ১৫ বছর আগের ঘটনা, যখন সূর্য থেকে নির্গত একটি শক্তিশালী সৌরশিখা পৃথিবীর উপর আছড়ে পড়েছিল। এই বিস্ফোরণে ওজোন স্তর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, যার ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীর তাপমাত্রা প্রায় ৮৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল। এত গরমে মানুষ, পশু এবং গাছপালা প্রায় সবই শেষ হয়ে গিয়েছিল। এখন আমরা একজন মানুষকে দেখি যে প্রতিরক্ষামূলক পোশাক পরে ধুলোঝড়ের মধ্যে খাবারের জন্য এদিক ওদিক ঘুরছে। তার কবজিতে বাঁধা যন্ত্রটি তাকে সতর্ক করে যে এখানে রেডিয়েশন অনেক বেশি। সে তার কুকুরের মতো দেখতে ছোট্ট রোবটটির সাথে একটি বন্ধ দোকানে যায়। সেখানে সে একজন মানুষের মৃতদেহ দেখতে পায়, কিন্তু সে সেদিকে মনোযোগ না দিয়ে এগিয়ে যায়। দোকানটি আগেই লুট হয়ে গিয়েছিল, কিন্তু সে কুকুরের খাবারের কয়েকটি প্যাকেট খুঁজে পায়। এটা দেখে সে খুশি হয়ে বলে, মনে হয় আজ কেউ খুব খুশি হতে চলেছে। তারপর সে দেয়ালে একটি চিহ্ন তৈরি করে, যা থেকে বোঝা যায় সে আগে এখানে এসেছিল। এরপর সে তার ট্রাকে উঠে শহরের দিকে রওনা হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা মারতে মারতে সে মজা করে গাড়ি চালাচ্ছিল, কিন্তু তখনই তার ডিভাইস আবারও তাকে সতর্ক করতে থাকে। তখনই একটি ধুলোর ঝড় আসতে দেখা যায়। সে সঙ্গে সঙ্গে ট্রাক ঘুরিয়ে দ্রুত তার ঠিকানার দিকে ছুটে যায় এবং শেষ পর্যন্ত সময় মতো নিরাপদে পৌঁছে যায়। এখন আমরা জানতে পারি যে এই লোকটির নাম ফিন্স। সে আগে একটি বড় রোবট কোম্পানিতে ইঞ্জিনিয়ার ছিল এবং আজ সেই পুরনো কারখানায় তার কুকুর এবং একটি ছোট্ট সহকারী রোবটের সাথে থাকে। ফিন্স তার কুকুরকে খাবার দেয় এবং তারপর ল্যাবরেটরিতে চলে যায়। সেখান থেকে সে কিছু প্রয়োজনীয় বই বের করে স্ক্যান করে। আসলে ফিন্স মানুষের মতো দেখতে একটি হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছে, কারণ ফিন্স একটি বিপজ্জনক রোগে ভুগছে এবং সে জানে যে তার সময় আর বেশি নেই। তাই সে চায় যে তারপরেই কেউ থাকুক যে তার প্রিয় কুকুরের যত্ন নিতে পারে। অনেক চেষ্টার পর অবশেষে একদিন তার পরিশ্রম সফল হয় এবং রোবটটি হঠাৎ কথা বলে ওঠে। এটা দেখে ফিন্সের আনন্দের সীমা থাকে না। সে তার কুকুরকে হেসে বলে, অভিনন্দন, তুমি একটি নতুন বন্ধু পেয়েছো। এরপর ফিন্স রোবটটিকে প্রশ্ন করতে শুরু করে। রোবটটি জানায় যে তার ৩টি নিয়ম রয়েছে। প্রথমত, কোনো রোবট মানুষকে ক্ষতি করতে পারবে না। দ্বিতীয়ত, মানুষকে বিপদে ফেলবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় নিয়মটি হলো, যদি ফিন্স কখনো বেঁচে না থাকে তবে এই রোবটটি যে কোনো মূল্যে কুকুরটির যত্ন নেবে। এটা শুনে ফিন্স স্বস্তি পায়, কিন্তু তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ফিন্স তৎক্ষণাৎ ছাদে উঠে লাইট সিস্টেম ঠিক করে। তখনই সে দেখতে পায় যে একটা বিশাল ঝড় তাদের দিকে এগিয়ে আসছে। ফিন্স তৎক্ষণাৎ নিচে নেমে রোবটটিকে আবহাওয়ার মেশিনের সাথে যুক্ত করে এবং বলে, আমার পুরো আবহাওয়ার ডেটা দরকার। রোবটটি জানায় ঝড়টি আগামী ২৪ ঘন্টার মধ্যে এখানে পৌঁছাবে এবং খুবই বিপজ্জনক হবে। শুধু তাই নয়, এই ঝড় প্রায় ৪০ দিন ধরে চলবে। এই সব শুনে ফিন্স আরো চিন্তিত হয়ে পড়ে, কারণ যদি তারা এখানেই থাকে তাহলে হয়তো তারা বাঁচতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে এবার তাদের এখান থেকে বের হতে হবে। মানচিত্র দেখে ফিন্স ভাবে যে পশ্চিম দিকটাই সবচেয়ে ভালো হবে। সে তার কুকুর গুডিয়ারকে বলে, আমরা সান ফ্রান্সিসকো যাব। ভাগ্য সহায় হলে আমরা হয়তো সেখানে খাবার আর থাকার জায়গা পেতে পারি। কিন্তু তখনই ফিন্সের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এটা স্পষ্ট ইঙ্গিত ছিল যে তার হাতে বেশি সময় নেই, তাকে তাড়াতাড়ি করতে হবে। সে রোবটটাকে তৈরি করে, কিন্তু ঝড় আসার আগে সেটার মধ্যে মাত্র ৭২% তত্ত্ব ঢোকাতে পারে। মানে রোবটটা এখনো অর্ধেক তৈরি হয়েছিল আর ওর এখনো অনেক কিছু শেখার বাকি ছিল। ফিন্স ওকে হাঁটতে শেখায়। ফিন্স যেমন পা বাড়ায়, রোবটটা তেমন নকল করে আর ধীরে ধীরে হাঁটতে শিখে যায়। এরপর ফিন্স খাবার দাবার আর ঔষধপত্র নিয়ে নিজের বিশেষ মডিফাইড ভ্যানে পৌঁছায়। এই ভ্যানটি বাইরের বিপজ্জনক গরম এবং রেডিয়েশন থেকে তাদের রক্ষা করতে পারত। এখন এই তিনজন, ফিন্স, তার কুকুর আর নতুন রোবট, সফরের জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় রোবটটি ফাঁকা আর নির্জন শহরগুলো দেখে নিষ্পাপভাবে জিজ্ঞেস করে, সবাই কোথায় গেল? ফিন্স হালকা হেসে বলে, এটা লম্বা গল্প, পরে একদিন তোমায় বলবো। কিছুটা দূরে গিয়ে ফিন্স একটা নিরাপদ জায়গায় গাড়ি থামায় এবং রোবটটাকে বলে, চলো, তোমাকে এখনো অনেক কিছু শেখাতে হবে। সফরের সময় তারা খাবারের খোঁজে একটা পুরনো থিয়েটারে পৌঁছায়। সেখানে তারা কিছুটা পপকর্ন খুঁজে পায়। ফিন্স পপকর্নগুলো প্লেটে রাখে আর রাখা মাত্র সেগুলো লাফাতে শুরু করে। আসলে ফিন্স রোবটটাকে দেখাতে চেয়েছিল যে বাইরের তাপমাত্রা কতটা বেশি। এরই মধ্যে সবার নজর সামনে থেকে আসা একটা বড় ঝড়ের দিকে যায়। ফিন্স তাড়াতাড়ি ভ্যানটি চালু করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শীঘ্রই বুঝতে পারে যে ঝড়ের গতি এত বেশি যে পালানো অসম্ভব। সে তৎক্ষণাৎ ভ্যানটি থামিয়ে দেয় এবং চারপাশে খুঁটি গেঁথে কেবল দিয়ে বাঁধতে শুরু করে। রোবটও তাকে সাহায্য করে। ঝড় আসার আগেই তারা দুজনে মিলে ভ্যানটিকে শক্ত করে বেঁধে ফেলে, কিন্তু ঝড়টি এতটাই প্রবল হয় যে ভ্যানটি বাতাসে উড়তে শুরু করে এবং কয়েকটি দড়ি ছিঁড়ে যায়। ভাগ্যক্রমে তারা বেঁচে যায়। ঝড় থেমে যাওয়ার পর ফিন্স বাইরে এসে দেখে যে ভ্যানের একটা চাকা খারাপ হয়ে গেছে। এটা
দেখে এসে চিন্তিত হয়ে পড়ে, কারণ অতিরিক্ত চাকা তো ছিল কিন্তু জ্যাক ছিল না। তখনই রোবট তার শক্তি দেখায়, সে নিজের হাতেই ভ্যানটিকে উপরে তুলে নেয়। ফিঞ্চ আরামে চাকা বদলে নেয়। এটা দেখে ফিঞ্চ খুশি হয়ে রোবটকে বলে, আজ তুমি অসাধারণ কাজ করেছো, আমার মনে হয় তোমায় একটা নাম দেওয়া উচিত। এরপর সে তার নাম রাখে জেফ। সেই রাতে তারা সেখানেই থেকে যায়। ফিঞ্চ তার পোশাক ঠিক করে এবং জেফকে কিছু জরুরি জিনিস শেখায়। পরের দিন সকালে সূর্য উঠতেই ভ্যানের ছাদে লাগানো সোলার প্যানেলগুলো নিজে থেকেই খুলে যায়। তখনই ফিঞ্চের ঘুম ভাঙে এবং সে দেখে যে জেফ তার কুকুরের নকল করছে। ফিঞ্চ হেসে বলে, সকাল সকাল এত গোলমাল করো না। এর উত্তরে জেফ বলে, আমার মনে হয় কুকুরটা আমাকে পছন্দ করে না। ফিঞ্চ উত্তর দেয়, এমনটা নয়, ও শুধু এখনো তোমাকে বিশ্বাস করতে পারছে না। এরপর ফিঞ্চ তার পরবর্তী যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেক দূর যাওয়ার পর হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে। তখনই জেফ গাড়ি চালানোর কথা বলে, কিন্তু ফিঞ্চ হেসে বলে, না, তোমার তো এই সেদিন জন্ম হয়েছে। কিছুক্ষণ পর ফিঞ্চ ভ্যানটিকে একটি পুরনো রেস্তোরাঁর সামনে থামিয়ে বলে, আমার একটু বিশ্রাম দরকার, তুমি এখানে থেকে ভ্যানটির খেয়াল রেখো। এরপর সে ভেতরে চলে যায়, কিন্তু সেখানে তার শরীর আরো খারাপ হয়ে যায়। তার খুব কাশি হতে থাকে এবং মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। জেফের আওয়াজ শুনে গুডিয়ারও দৌড়ে তার কাছে চলে যায়। এখন ভ্যানে জেফ একা থেকে যায়। তখনই তার মাথা খুব দ্রুত কাজ করতে শুরু করে এবং সে লাফিয়ে ড্রাইভারের সিটে বসে পড়ে। জেফ গাড়ি চালানোর চেষ্টা করে, কিন্তু ভ্যানটি সরাসরি একটি গাড়ির সাথে ধাক্কা মারে। বাইরে থেকে ফিঞ্চ এসব দেখে, কিন্তু ইউভি স্যুট ছাড়া সে রোদে বেরোতে পারছিল না। তাই সে সেখানে দাঁড়িয়ে জেফকে চিৎকার করে বলে, তুমি এখনো ভ্যান চালানোর জন্য প্রস্তুত নও, আমার স্যুটটা আমাকে দাও যাতে আমি ভ্যান পর্যন্ত আসতে পারি। কিন্তু জেফ তার কথা ঠিকমতো বুঝতে পারে না এবং আবার ভ্যানটি চালু করে আর আবারও ধাক্কা মারে। এটা দেখে ফিঞ্চ রেগে যায়। সে জেফকে কাছে ডাকে এবং যেই মুহূর্তে সে তার হাত রোদে বের করে তখনই অতিরিক্ত তাপমাত্রার কারণে তার ত্বক জ্বলতে শুরু করে। ফিঞ্চ গম্ভীর হয়ে বলে, মানলাম তোমার এই সেদিন জন্ম হয়েছে, কিন্তু এখন তোমাকে বড় হতে হবে। আমি তোমাকে এই কুকুরটার খেয়াল রাখার জন্য বানিয়েছি, কারণ ও তোমার মতো রোদে বেঁচে থাকতে পারবে না। এখন ফিঞ্চের মনে হয় জেফকে ড্রাইভিং শেখানোর সময় হয়ে গেছে। সে ধীরে ধীরে তাকে গাড়ি চালানো শেখাতে শুরু করে। জেফের শেখার ক্ষমতা খুব দ্রুত ছিল। অল্প সময়ের মধ্যেই সে সঠিকভাবে ভ্যান চালাতে শিখে যায়। জেফকে গাড়ি চালানো শিখতে দেখে ফিঞ্চ খুব খুশি হয়। তারপর রাতে তারা একটি জায়গায় থামে এবং আগুন জ্বালায়। আগুনের পাশে বসে ফিঞ্চ তার পুরনো দিনের কথা মনে করতে শুরু করে। সে আকাশের দিকে তাকিয়ে জেফকে বলে, দেখো আকাশটা কত সুন্দর, এখন আরোরা দেখার জন্য আলাস্কা যাওয়ার দরকার নেই। তখনই জেফ সরলভাবে জিজ্ঞাসা করে, যদি সূর্যের আলো এত বিপজ্জনক হয় তবে আমরা রাতে যাত্রা করি না কেন? তার উত্তরে ফিঞ্চ ব্যাখ্যা করে যে রাতও নিরাপদ নয়, কারণ কিছু মানুষ এখনো বেঁচে আছে, তারা দিনের বেলায় লুকিয়ে থাকে আর রাত হলেই বেরিয়ে এসে অন্যদের উপর হামলা করে। এই ধরনের লোকেরা খাবার ও পানীয়ের জন্য এমনকি প্রাণও নিতে পারে। ঠান্ডা রাতে ফিঞ্চ ভ্যানের ভিতরে ঘুমাতে চলে যায় আর জেফ বাইরে আগুনের পাশে বসে থাকে। পরের দিন সকালে হঠাৎ ভ্যান থেকে কাশির আওয়াজ আসে। জেফ দৌড়ে ভিতরে যায় এবং দেখে যে ফিঞ্চ বমি করছে এবং তার অবস্থা খুবই খারাপ। সে একটি ভেজা কাপড় তার কপালে রাখে, কিন্তু আসলে ফিঞ্চের একজন ডাক্তারের দরকার ছিল, যা সেখানে কোথাও ছিল না। তাই জেফ নিজেই ভ্যান চালিয়ে যাত্রা চালিয়ে যায় এবং কিছুক্ষণ পরে একটি নির্জন শহরে পৌঁছায়। সেখানে ফিঞ্চ গভীর ঘুমে ঘুমাচ্ছিল। জেফ এবং ছোট্ট কুকুর রোবট ভ্যান থেকে বেরিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে একটি হাসপাতালে যায়। সেখানে জেফ কিছু ঔষধ এবং একটি জ্যাকেট খুঁজে পায়। এরই মধ্যে ছোট্ট রোবট একটি খেলনা তোলার চেষ্টা করে এবং লুকোনো জালে আটকে ভেঙে যায়। তখনই ফিঞ্চ সেখানে পৌঁছায় এবং ভাঙা রোবটটিকে চিরতরে বন্ধ করে দেয়। এটি দেখে সে খুব দুঃখ পায়। ঠিক সেই সময়ে জেফ হাতে প্রচুর ঔষধ নিয়ে ফিরে আসে। ফিঞ্চ রেগে গিয়ে বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, এই জায়গাটা খুব বিপজ্জনক। তারপর তারা দুজন তাড়াতাড়ি ভ্যানে উঠে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে আরেকটি গাড়ি চালু হচ্ছে, মানে কেউ তাদের দেখে ফেলেছিল। এখন ফিঞ্চ ভয় পেতে শুরু করে। রাত হতে হতে এসে দেখে যে একটি গাড়ি তাদের ভ্যানটিকে অনুসরণ করছে। পিছু ছাড়ানোর জন্য ফিঞ্চ ভ্যানটিকে হাইওয়ে থেকে নামিয়ে নেয়, কিন্তু তাড়াহুড়ো করার কারণে ভ্যানটি ব্রিজের নিচে আটকে যায় এবং এর উপরে লাগানো সোলার প্যানেলগুলো ভেঙে যায়। এটি দেখে ফিঞ্চ ঘাবড়ে যায় এবং তার হাত পা কাঁপতে শুরু করে। তখনই জেফ সাহস দেখায়। সে ভ্যান থেকে নেমে ধাক্কা মেরে ভ্যানটিকে ব্রিজের নিচে পুরোপুরি লুকিয়ে ফেলে। যখন অনুসরণকারী লোকেরা সেখানে পৌঁছায় তারা ভ্যানটিকে দেখতে পায় না এবং শেষ পর্যন্ত তারা সেখান থেকে চলে যায়। এরপর ভাঙা সোলার প্যানেলগুলোর দিকে তাকিয়ে ফিঞ্চ খুব দুঃখ পায়। সে জেফকে বলে, এখন হয়তো আমরা আর কখনো সান ফ্রান্সিসকো পৌঁছাতে পারবো না। এর উত্তরে জেফ তাকে সাহস জুগিয়ে বলে, তুমি এভাবে হাল ছেড়ো না, আমার তোমার উপর ভরসা আছে, আমরা নিশ্চয়ই গোল্ডেন গেট ব্রিজ পর্যন্ত পৌঁছাবো। ফিঞ্চ হালকা হাসে
এবং জেফকে তার জীবনের একটি বেদনাদায়ক গল্প শোনায়। সে বলে যখন সূর্যের বিপজ্জনক রশ্মি সব ধ্বংস করে দিয়েছিল তখন মানুষ শুধু খাবারের জন্য পশুর মতো হয়ে গিয়েছিল। একদিন আমিও খাবারের খোঁজে একটি মলে গিয়েছিলাম, সেখানে সব লুট হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি নুডলসের একটি প্যাকেট খুঁজে পাই। তখনই সেখানে একটি মহিলা তার ছোট্ট মেয়েকে নিয়ে আসে। তাদের কাছে প্রচুর খাবার ছিল, কিন্তু মেয়েটির হাতে বন্দুক ছিল। আমি ভয় পেয়ে লুকিয়ে পড়ি। ফিঞ্চ আরো বলে এরই মধ্যে একটি লোক গাড়ি করে সেখানে আসে এবং তাদের খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যখন তারা খাবার দিতে অস্বীকার করে তখন সে তাদের দুজনকেই গুলি করে মারে। তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আমি তাদের কাছে যাই, তখন হঠাৎ একটি আওয়াজ আসে। সেই আওয়াজটি মেয়েটির ব্যাগ থেকে আসছিল। আমি ব্যাগটি খুললে তার মধ্যে থেকে একটি ছোট্ট কুকুরছানা বের হয়। ক্ষুধা মানুষদের পশু বানিয়ে দিয়েছিল এবং আমি শুধু একটি ভীতু মানুষের মতো সব দেখছিলাম। এই গল্প শুনে জেফ চুপ হয়ে যায়। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। রাস্তায় জেফ কিছু পোস্টকার্ড পড়ে যা ফিঞ্চের বাবা তাকে পাঠিয়েছিলেন। হঠাৎ একটি প্রজাপতি ভ্যানের জানালায় এসে পড়ে। জেফ এই কথা ফিঞ্চকে বলে এবং ফিঞ্চ অবাক হয়ে যায়। সে তার হাত জানলা দিয়ে বের করে এবং দেখে যে এখানে বিপজ্জনক রশ্মি নেই। ফিঞ্চ তৎক্ষণাৎ ভ্যান থেকে বেরিয়ে আসে এবং তার আনন্দের সীমা থাকে না। তার মনে হয় যেন সে একটা নতুন জীবন পেয়েছে। তখনই আরেকটি প্রজাপতি উড়ে এসে তার হাতে বসে। এখন ফিঞ্চ নিশ্চিত হয় যে এই জায়গাটি সত্যিই নিরাপদ। সে তার ভালো পোশাক পরে খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে খাবার খায় এবং সেই মুহূর্তটা পুরোপুরি উপভোগ করে। তখনই জেফ তার দিকে তাকিয়ে বলে, তুমি আমায় মিথ্যা বলেছিলে। গোল্ডেন গেট ব্রিজের কার্ডটা তোমার আঙ্কেল নয়, তোমার বাবা পাঠিয়েছিলেন। জেফ জিজ্ঞাসা করে, কিন্তু সেই কার্ডে তো ডেড লেখা ছিল। ফিঞ্চ গভীর শ্বাস নিয়ে উত্তর দেয়, হ্যাঁ, আমার বাবা সেনাবাহিনীতে ছিলেন। তিনি এই রকম বড় বড় ব্রিজ বানাতেন, কিন্তু আমার জন্মের আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান। আমি কখনো তার সাথে দেখা করতে পারিনি। তারপর আমার 15তম জন্মদিনে আমি এই পোস্ট কার্ডটি পেয়েছিলাম। তাতে লেখা ছিল যে তিনি আমার সাথে গোল্ডেন গেট ব্রিজে দেখা করবেন। তাকে ইমপ্রেস করার জন্য আমি এই স্যুটটি কিনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের আর কখনোই দেখা হয়নি। ফিঞ্চ আরো বলে, আমি এতগুলো পোস্টকার্ড জমিয়ে রেখেছি কারণ আমি সবসময় পৃথিবী ঘুরতে চেয়েছিলাম, সেই ব্রিজের সৌন্দর্য দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটা করতে পারিনি। আমরা মানুষও কত অদ্ভুত, যখন সময় থাকে তখন সুযোগগুলো হারিয়ে ফেলি। এই কথা শুনে জেফ আবেগপ্রবণ হয়ে বলে, কোনো ব্যাপার না, আমরা এখনই সেখানে যাব এবং একসাথে ঘুরব। কিন্তু ফিঞ্চ হালকা হেসে উত্তর দেয়, না জেফ, আমার সময় হয়ে এসেছে। তুমি শুধু আমার কাছে প্রতিজ্ঞা করো যে আমার যাওয়ার পর তুমি এই কুকুরটার ভালো করে খেয়াল রাখবে। জেফ মাথা নেড়ে সায় দেয়। এরপর ফিঞ্চ তার কুকুরের সাথে খেলা শুরু করে এবং জেফকেও যোগ দিতে বলে, কিন্তু কুকুরটি এখনো জেফকে বিশ্বাস করে না এবং প্রতিবার বল এনে ফিঞ্চকে দেয়। ফিঞ্চ হেসে বলে, কোনো ব্যাপার না, তোমরা দুজন খুব তাড়াতাড়ি ভালো বন্ধু হয়ে যাবে। কিন্তু তখনই হঠাৎ ফিঞ্চের রক্তবমি শুরু হয়। তার শরীর দ্রুত খারাপ হতে শুরু করে। সে বুঝতে পারে যে তার শেষ সময় ঘনিয়ে এসেছে। ফিঞ্চ জেফের হাত ধরে এবং জেফ আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তটি দুজনের জন্যই খুব আবেগঘন ছিল। ফিঞ্চ আর বেশি কথা বলতে পারে না। সে ভ্যানের ভিতরে গিয়ে শুয়ে পড়ে। শেষ মুহূর্তে সে শুধু তার কুকুর গুডিয়ারকে আদর করে এবং ধীরে ধীরে চিরতরে সে এই দুনিয়াকে বিদায় জানায়। ওইদিকে বাইরে জেফ জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তখনই সে গুডিয়ারের কান্নার আওয়াজ শুনতে পায়। সেই মুহূর্তে জেফ বুঝতে পারে যে ফিঞ্চ আর নেই। ভারী মন নিয়ে সে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করে। পরের দিন সকালে গুডিয়ারকে খুব দুঃখী দেখাচ্ছিল, কিন্তু জেফ ঠিক সেটাই করে যা ফিঞ্চ তাকে শিখিয়েছিল। সে তাকে খাওয়ায়, আদর করে এবং তার সাথে বল খেলে। ধীরে ধীরে দুজনের মধ্যে বিশ্বাস ও বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর জেফ এবং গুডিয়ার সান ফ্রান্সিসকোর দিকে রওনা দেয়। প্রায় 18 ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে তারা গোল্ডেন গেট ব্রিজে পৌঁছায়। এই সেই জায়গা যা দেখার ইচ্ছা ফিঞ্চ সারা জীবন মনে চেপে রেখেছিল। জেফ এবং গুডিয়ার সেতুর উপর দাঁড়িয়ে তার সৌন্দর্য উপভোগ করে। সেই মুহূর্তে জেফ ফিঞ্চের কথা মনে করে এবং তার স্মৃতিতে সেই পোস্টকার্ডটি সেতুর উপর লাগিয়ে দেয়, যেখানে তাদের তিনজনের ছবি আঁকা ছিল। তখনই জেফের চোখ সামনে রাখা আরেকটি নোটের উপর পড়ে। সেখানে একটি মেয়ের নাম, একটি ঠিকানা এবং এই লাইনটি লেখা ছিল, আমরা নিরাপদে আছি, যদি কেউ এই নোটটি পড়ে তবে আমরা এই ঠিকানায় দেখা করব। এটি পড়ে জেফের চোখে আশার আলো জ্বলে ওঠে। সে গুডিয়ারের সাথে সেই জায়গাটির সন্ধানে বের হয়ে যায়, যাতে সে বাকি লোকেদের সাথে দেখা করে নতুন একটি জীবন শুরু করতে পারে। এবং এই সুন্দর ও আবেগঘন মুহূর্তের সাথেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে বলতে পারেন।